হুম, বুঝতে পারছি, কিন্তু উত্তরটা মানে অন্যদিকে চলে যাচ্ছে না। সেটাই তো, প্রশ্নটা সবাই ভুলে যাচ্ছে উত্তর বলতে, যে অনুবাদের প্রয়োজনীয়তা কি আছে আমাদের ভারতবর্ষে, কেন দরকার? হ্যাঁ। হুম, তোমাকে প্রথমে ভূমিকাতে কি লিখতে হবে? হ্যাঁ, বলো। দেখো, ভূমিকায় লিখতে হবে যে ধরো ইংল্যান্ডের কথা বলছি, ইংল্যান্ডের ভাষা কি? ইংল্যান্ডের ভাষা কি? হ্যাঁ, ব্রিটিশ ইংলিশ যেটা বলা হয় না, তোমার বিভিন্ন ধরনের ইংলিশ আছে দেখবে। ইউএস আছে, ইউকে আছে, তারপরে বিভিন্ন আছে। ধরো একটা ইংরেজিই বললাম, ইংরেজি ভাষা। তো ওদের যদি ইংরেজি ভাষায় কোনো একটা গ্রন্থ লেখা হয়, তো পুরো দেশের মানুষ ইংরেজি জানে তো, যে কোনো মানুষ পড়তে পারবে। কিন্তু আমাদের ভারতবর্ষে একটা ভাষা তো নয়। তোমাকে লিখতে হবে যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বহু ভাষাভাষী মানুষ বসবাস করে, অর্থাৎ এখানে যতগুলো রাজ্য আছে প্রায় সব রাজ্যেই আলাদা আলাদা ভাষা। তাহলে আমাদের একটা ভাষায় লিখলে পুরো দেশ কিন্তু বুঝতে পারবে না। কিন্তু অন্যান্য দেশ, কিছু কিছু দেশ রয়েছে সেখানে একটাই ভাষা, সেখানে একটা ভাষায় কোনো রচনা করলে পুরো দেশের মানুষ সেটা কিন্তু মানে তথ্যটা নিতে পারবে তারা। কিন্তু আমাদের দেশে কিন্তু মালায়ালাম ভাষায় লিখলে বাঙালিদের অসুবিধা, বাংলা ভাষায় লিখলে হয়তো তামিল মানুষ বুঝতে পারবে না। তাহলে ভারতবর্ষে এত ভাষাভাষী মানুষ আছে, যেখানে অনুবাদ তো দরকার আছেই। প্রয়োজনীয়তা কেন বলেছি? প্রয়োজনীয়তা তো থাকবেই, কারণ কি, এখানে একটা ভাষার দেশ নয় ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ভাষাভাষী মানুষের দেশ। আর তার সঙ্গে বিশ্ব সাহিত্য পড়তে গেলে অনুবাদ দরকার হয়। এই যে ইংরেজদের কথা বললাম, তারা যখন বিশ্ব সাহিত্য পড়বে তখন অনুবাদের দরকার হচ্ছে তাদের। কিন্তু আমাদের ক্ষেত্রে নিজের দেশের সাহিত্য পড়তেই অনুবাদ দরকার হচ্ছে। খেয়াল করে দেখো, বিশ্ব সাহিত্য তো পরের ব্যাপার গেল, নিজের দেশের সাহিত্য পড়তে গেলেই আমাদের অনুবাদ দরকার হচ্ছে, কারণ ভারতবর্ষে প্রচুর ভাষা আছে। আচ্ছা, ছটা ভাষার নাম বলো, মানে ছটা রাজ্যের ছটা ভাষা, কেউ বলো। ছটা ভাষার নাম বলো ছটা রাজ্যের। হুম। হুম। বাংলাকে বাদ দাও, এটা ছাড়া বলো। তুমি চারদিকে তাকাচ্ছ মনে হয়, প্রতিবেশী কি কি আছে? কেরালা, কেরালা মালায়ালাম। তামিল, তেলেগু এগুলো তোমার ইয়েতে, সাউথে, কি বলে, তামিলনাড়ু যেটা। তারপরে উড়িষ্যার উড়িয়া বললে, অসমের অসমিয়া বললে, গুজরাটের গুজরাটি ভাষা, পাঞ্জাবের পাঞ্জাবি, কন্নড় ভাষা আছে। হ্যাঁ। তো হ্যাঁ, ঝাড়খণ্ডের হ্যাঁ, খোরটা, ঝাড়খণ্ডের খোরটা, ঝাড়খণ্ডী। হ্যাঁ। আর বিহারের হচ্ছে, বিহারি বলে ভাষা নেই, ভোজপুরি। হ্যাঁ, ভোজপুরি। এছাড়া আরও বিভিন্ন আঞ্চলিক ভাষা রয়েছে এলাকাগুলোতে। তো নাগপুরি, সম্বলপুরি, বিভিন্ন ভাষা রয়েছে। যাই হোক, একটা রাজ্যকে একটা হিসেবেই ধরা হোক, উপভাষাগুলোর দিকে তাকাচ্ছি না তো। তবুও দেখো কত কী ভাষা রয়েছে ভারতবর্ষের, বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষা। তো তাহলে আমাদের একটা মানুষ নিজের রাজ্যের ভাষা জানবে। দেশের ভাষা বলে এখানে কোনো কিন্তু নেই, ভারতবর্ষের দেশের ভাষা কী এটা কিন্তু নেই কোনো। বিভিন্ন ভাষাভাষী রয়েছে। তাহলে এখানে তো অনুবাদের প্রয়োজনীয়তা কেন, অনুবাদের দরকারি প্রয়োজনীয়তা কি? মানে প্রশ্নটা এমন করেছে মনে হবে যে শুনে যে প্রয়োজনীয়তা কি আছে, বানিয়ে লিখতে হবে, বানিয়ে লেখা। প্রয়োজনীয়তা তো আছেই, থাকবেই, তাছাড়া আমরা নিজের দেশের সাহিত্যকেই পাঠ করতে পারবো না। আচ্ছা, এতদিন তো পড়েছো বিভিন্ন অনুবাদ, অনুবাদ কাব্য বা সিরিয়ালই দেখছো বা মুভি দেখছো, একটাও নাম বলতে পারবে বাংলা ভাষা ছাড়া ভারতের অন্য কোনো ভাষায় লেখা সাহিত্যের? বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার কোনো
সাহিত্য, এগুলো তোমাদের আছে ইয়েতে এসএসসি যারা দেবে, এসএসসি পিএসসি তাদের আছে অনুবাদ অনুষঙ্গ বলে একটা টপিক আর থাকছে। ওই অনুবাদ অনুষঙ্গে তোমাকে নিজের দেশের হিন্দি কবি, মালায়ালাম কবি, তামিল তেলেগুর কবি যেগুলো রয়েছে সেগুলো তাদের কৃতিত্বগুলো পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে বিদেশি যারা রয়েছে সাহিত্যিক তাদেরও কৃতিত্ব করতে হবে। ওটা এসএসসিতে আছে, তার জন্য এখন থেকে জেনে রাখবে এগুলো। দু একটা সেদিন বললাম না জেনে রাখতে হবে তোমাদেরকে। যেমন হচ্ছে তোমরা মুন্সি প্রেমচন্দকে আশা করি চেনো। মুন্সি প্রেমচন্দের হিন্দি অনেক উপন্যাস পড়েছো বা গল্প পড়েছো। একটা বিধ্বংস বলে একটা ছোট্ট গল্প ছিল, জানি না তোমরা পড়েছো কিনা। বিধ্বংস বলে আমাদের ওল্ড সিলেবাসে ছিল, মাধ্যমিক যখন দিয়েছি ক্লাস 7-8 ছিল। একটা ভঙ্গি বলে চরিত্র ছিল, সে মানে ভাজতো, ছাতু টাতু বানাতো, জমিদার কিভাবে অত্যাচার করেছিল, তার ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছিল কিভাবে, সেই অত্যাচারের কাহিনী। ওরা শরৎচন্দ্রের মতোই মুন্সি প্রেমচন্দ একজন কথা সাহিত্যিক, তার লেখা বিভিন্ন গ্রন্থ আছে। এই যে বেসিস দিলাম না মাদ্রাসা, এটা তো একটা কোয়েশ্চেন এসেছিল। গোদান বলে একটা আছে তোমার উপন্যাস আছে, কার লেখা? মুন্সি প্রেমচন্দ্রের। তারপরে ভানুভক্ত আশা করি নাম শুনেছ, আসাম। তারপরে বিজয় তেন্ডুলকার, মারাঠি, চোপ আদালত চলছে, পড়েছো কেউ বা নাম শুনেছ? ওটা আসল ভাষায় হচ্ছে শান্ততা কোর্ট চালুয়া হয়ে এরকম নাম আছে। তো ওটা বেশ ফেমাস একটা তোমার গ্রন্থ, চোপ আদালত চলছে। আচ্ছা, তো এরকম বিভিন্ন ভাষাভাষীর যে গ্রন্থগুলো সেগুলো আমরা বাংলা ভাষায় অনুবাদ করে তারপরে ওগুলোকে পড়েছি। বুঝতেই পারছো যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে। এরপর কি কোয়েশ্চেন আছে? এরপর কোয়েশ্চেন আছে তোমার গবেষণায় প্রশ্নমালার ভূমিকা, প্রশ্নমালার গঠন ও বৈশিষ্ট্য। প্রশ্নমালার ভূমিকা অর্পিতা বলতে পারবে প্রশ্নমালার ভূমিকা কি? মানে প্রশ্নমালা কতটা গুরুত্বপূর্ণ? ওটা প্রশ্নমালার ভাগ নয়, শ্রেণী কি ওটা প্রশ্নমালার? ওটা বৈশিষ্ট্য, গঠন বৈশিষ্ট্য। শ্রেণী আলাদা জিনিস না, তুমি যেটা বলছো ভাগ, শ্রেণী আলাদা জিনিস। বৈশিষ্ট্য প্রশ্নমালা কেমন হতে পারে যদি বলি তাহলে ওটা বৈশিষ্ট্য হচ্ছে। এখানে প্রশ্নমালার গঠন বৈশিষ্ট্য বলেছে, আঙ্গিকটা কীরকম হবে প্রশ্নমালার। তো পম্পার প্রশ্নটা কি ধরনের সেটাই তো বুঝতে পারলাম না। দাঁড়াও, পম্পা কি জিজ্ঞাসা করলো বুঝতে পারলাম না। হ্যাঁ, আর কি কি প্রশ্ন করবে সেটা তোমাকেই করতে হবে। তোমার কি কি উত্তর লাগবে, তোমার কি কি উত্তর লাগবে সেটা তো তুমি আগে ঠিক করবে। তুমি একটা লেখককে নিয়ে হয়তো গবেষণা করছো, তো সেটার প্রাসঙ্গিক তোমার গবেষণাপত্রটা তুমি তো আগে ভাববে, ওটাকে তো খসড়া বলে। খসড়া যখন বানাবে, যে একটা মানে আগে একটা আন্দাজ মতো রেডি করলে যে আমি এই বিষয়গুলো নিয়ে করবো, তখনই তোমার চলে আসবে মাথাতে যে আমাকে এটার জন্য এই প্রশ্নগুলো সংগ্রহ করতে হবে। তখনই তুমি নিজেই প্রশ্নমালা বানাবে, এটা কেউ বলে দেবে না। তোমার গবেষণাটাকে সার্থক করে তুলতে তোমার কোন কোন প্রশ্নগুলো দরকার সেই প্রশ্নগুলো তুমি তুললে, সেটা প্রশ্নমালা। এবার বৈশিষ্ট্য কেমন হবে এটা তো তুমি ধরে নিলে যে কী কী প্রশ্ন করব। বৈশিষ্ট্য কেমন হবে না, তোমাকে কিছু ক্রাইটেরিয়া মনে রাখতে হবে যে প্রশ্নমালা গঠন করার ক্ষেত্রে এই এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। কোন কোন জিনিসগুলো? সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে কি, ওই যে সুষমতা বজায় রাখা, সংবেদনশীলতা। আমি হ্যাঁ হুম,
ফার্স্ট কারো বাড়ি গিয়ে দরজা নক করবে, ঠিক আছে, ওখান থেকে তোমার শুরু হচ্ছে। দরজা নক করবে, দরজা নক করা দিয়ে তোমার পার্সোনালিটি ওখানেই মানুষ বুঝে যাবে। কারো বাড়ি গিয়ে একবার টোকা দিলে খুলছে না, আবার জোরে জোরে টোকা দিতে শুরু করলে মানে মানুষটা সাক্ষাৎকার দেবে কি। হ্যাঁ, সেদিন হয়েছিল, আমাদের বাড়িতে এসেছিল নবদ্বীপ থেকে ফোটাফুটা একজন মহিলা এসেছে, দিয়ে দরজাটা এমন ঢং ঢং করছেন, মনে হচ্ছে যে পায়ে করে মানে লাথ মারছেন, এরকম মনে হলো। মানে এত বিরক্ত লেগেছে না, উনি টকটক করেই যাচ্ছেন সমানে, দিয়ে আমার ভয় পেয়ে গেছে। আমার কারো কিছু হলো মনে হয়, পাড়া প্রতিবেশীর হয়তো, সে আগুন লেগে গেলে যেভাবে দরজা করেন ঠকঠক করে দিয়ে খুলেছি, দিয়ে বলছে আমি নদিয়া থেকে এসেছি, ফোটা টোটা কেটে আছে মহিলাটা, দিয়ে বলছে চাঁদা দিন, এই দিন ওই দিন। তো আমি বললাম যে নদিয়া থেকে এসেছে, অন্তত মুখে তো হরে কৃষ্ণ বলবে, দরজাতে এত জোরে আঘাত দেওয়ার, দিয়ে আমি রাগ বশতই কী করলাম, দেখছি স্লিপ আছে, আমার স্লিপ দিতে হবে না, 11 টাকা নিয়ে, 11 টাকা দিচ্ছি তো, রাগে কট কট করে চলে গেল। মানে নিলই না। আমি ভাবছি যে মানুষটা যদি সত্যি কৃষ্ণ ভক্ত হতো, তাহলে তো একদম শান্ত মনেই তো উত্তর দিত যে এত কম দেওয়া, মানে কিছু বেশি দিন তাহলে ভালো হতো, বা কিছু বলতোই না। আমি তার মুখে একটা বারও হরে কৃষ্ণ শুনতে পেলাম না। তো ব্যাপার হচ্ছে এই যে তার পরিচয়টা আমি কিসে পেলাম, তার দরজা নক করার মাধ্যমে পেলাম। তো তোমার এগুলো লিখতে হবে না, কিন্তু নমনীয়তা, এই যে ভাবটা, এটা তোমার শুরু থেকেই রাখতে হবে। তুমি এইভাবে প্র্যাকটিক্যালি যখন করবে, তখন কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তোমাকে নম্র ভদ্র স্বভাব তো রাখতেই হবে সবসময়। মানুষের ঘরে গিয়ে আগে ডাক দিতে হয়, তারপরে দরজা নক করতে হয়। সে অনেক মানুষ আছে অনেক সেন্সিটিভ, তাদের কানগুলো, তারা আওয়াজ শুনেই দরজা খুলতে আসবে। নর্মাল যাদের নিচু তলাতে বাড়ি, তারপর দোতলার বাড়ি তো তাদের বেল থাকে, সেটা আলাদা ব্যাপার। তো এরকম জিনিস, এগুলো মানে বাস্তব ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এগুলো করতে হয়, এগুলো কেউ বলে দেবে না, এগুলো লেখাও থাকে না। তুমি যদি ভবিষ্যতে কোনোদিন সাক্ষাৎকার নিতে যাও, স্বাভাবিক তোমার পার্সোনালিটির ওখানেই বোঝা যাবে। তো যাই হোক, এটা একটা জিনিস। আর এই ভাবটা শুরু থেকেই থাকবে তোমার প্রশ্নমালার ক্ষেত্রে, মানে নমনীয়তা, সংবেদনশীলতা, প্রশ্ন করার ক্ষেত্রেও তোমাকে এই জিনিসগুলো রাখতে হবে। তো মেন জিনিস এটা, তুমি অ্যাজ এ মানে প্রশ্নকর্তা, তোমাকে বা গবেষক হিসেবে, সেখানে গবেষক নয়, সেখানে তুমি প্রশ্নকর্তা হিসেবেই যাচ্ছ। তোমার উদ্দেশ্য থাকবে যে যেন প্রকারণ ভালোভাবে আমাকে প্রশ্নগুলো, একদম সঠিক উত্তরগুলো নিয়ে আসতে হবে। সেটার জন্য বুঝতেই পারছো তো, ওখানে এমন কিছু পয়েন্ট আছে যেগুলো এখানে দেওয়া নেই, সেটা তুমি নিজেও অ্যাড করতে পারবে যে হ্যাঁ এগুলো বাস্তবসম্মত পয়েন্ট। তো কিছু এখানে বাস্তবসম্মত পয়েন্ট দেওয়া আছে, আর কিছু নর্মাল দেওয়া আছে। প্রশ্নটা বারবার পড়বে, উত্তরটা দেখবে নিজেই রেডি করতে পারবে। আর যখন উত্তরটা পড়ে নেবে, এটা লেখাটা, তখন তো নিজস্ব আর একটা অভিজ্ঞতা তো হচ্ছে, বুঝতেই পারছো। পম্পা বলছে প্রশ্নগুলো কি গুলিয়ে যাচ্ছে, প্রশ্ন না উত্তরগুলো গুলিয়ে যাচ্ছে। ভালো তো, একই রকম তো একই রকমই লিখে আসবে। ধাপে ধাপে পড়ো। প্রথমে গবেষণাতে নামার আগে কি করে, গবেষণাতে নামার আগে গবেষণা বিষয় নির্বাচন করে। হ্যাঁ, বিষয় নির্বাচন করে তারপরে কি করে না, তোমার হ্যাঁ খসড়া একটা রেডি করতে হয়, তত্ত্বাবধায়কের ভূমিকা থাকে। যখন বিষয় নির্বাচন, তখন তুমি একা তো, তোমার বিষয়টা নির্বাচন তোমাকেই করতে হবে, কিন্তু সেই বিষয়টা নিয়ে কতদূর এগোনো যায় এটা তোমাকে তত্ত্বাবধায়ক জানিয়ে দেবে, যে এটা এই ভুল হতে পারে, এটা এই হতে পারে, মাঝে এই হতে পারে, তুমি চেঞ্জ করতে পারো। অন্য দেখো, যদি তোমার কাছে তুমি 3টে বিষয় নিয়ে গেলে গবেষণা করার জন্য, যে যেটা হবে সেটাই নেব। যেমন চাকরি পেলে স্কুল চুজের ক্ষেত্রে কাউন্সেলিং যখন হয়, তখন একটা স্কুল নিয়ে কেউ যায় না যে ওই স্কুলেই আমি নেব, ওই স্কুলটা আছে ফাঁকা, সে কি দেখে আগে সব সিটগুলো ফাঁকাগুলো দেখে নেয়, কোন কোন স্কুলের সিট ফাঁকা আছে, ওই 4-5টা সিট নিয়ে ওখানে গেল, এবার একটা না পেলে একটা তো পাবে, এইভাবে যায় কাউন্সেলিংয়ে। তো সেরকম তোমারও এখানে 3-4টা সে রেডি করে রেখেছে, একটাই করব, ওটাই করব, নাও হতে পারে, ওটাতে কিছু গবেষক তত্ত্বাবধায়ক বলে দিলেন যে না, এটাতে এইরকম প্রবলেম আছে। তো স্বাভাবিক সে 2-3টে রাখলো। তো তারপরে গবেষণার খসড়া তৈরি করলো। গবেষণার খসড়াটা হচ্ছে কি, খসড়া কাকে বলে? হুম, হ্যাঁ, তো ওটা রেডি করতে হবে, এবং তারপরে কিভাবে এগোবে সেগুলো সব ঠিকঠাক করতে হবে। তারপরে কি হচ্ছে না, তারপরে সেই উপকরণ সংগ্রহ,
উপকরণ সংগ্রহ বিভিন্নভাবে হবে, পুঁথি বইপত্র সব কিছু ইলেকট্রনিক মিডিয়া থেকে হবে, সাক্ষাৎকার হবে। আর সাক্ষাৎকারের যখন প্রশ্ন আসবে তখনই আসবে প্রশ্নমালার প্রশ্ন ব্যাপারটা। প্রশ্নমালা যখন হলো তখন তুমি সাক্ষাৎকার নেওয়া হয়ে গেল প্রশ্নমালার মাধ্যমে। সাক্ষাৎকার নিলে মানে সেই আহরিত যে তথ্য বা ওটা উপাত্ত সংগ্রহ বলে, তো সেই তথ্যগুলো যখন পেয়ে গেলে তখন সেগুলো ঝাড়াই বাছাই প্রক্রিয়া, মানে তথ্য প্রক্রিয়াকরণ। ঝাড়াই বাছাই প্রক্রিয়া যখন হয়ে গেল, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য বিশ্লেষণ আছে, তারপরে হচ্ছে তোমার রিপোর্ট রচনা, মানে মূল বইটা লেখা, যেটা তো তুমি ইয়ে করবে। এবার রিপোর্ট রচনা, রিপোর্টের বিভিন্ন অংশ রয়েছে, রিপোর্টের বিভিন্ন অংশ, হ্যাঁ ওটা আগা পিছু হবে, দেখে নেব ঠিক করে। তারপরে তোমার হচ্ছে ওই খাতাতে লেখাটা, তথ্য মানে তথ্যগুলোকে মানে খাতাতে তোলা। তারপরে কি হবে, তারপরে ওটাতে বিভিন্ন ভাগ রয়েছে, ওই খাতা তৈরি করা পর্যন্তই তোমাকে মনে রাখতে হবে। তার মধ্যেই এগুলো আছে, একটার সঙ্গে একটা লিঙ্ক করা আছে দেখতে। তারপর দেখো কিছু প্রশ্ন যেমন আছে, কিভাবে উচ্চমানের গবেষণাপত্র তৈরি করা যায়। এগুলো একবার একবার পড়ে নিলে তোমার নিজেই লিখতে পারবে। উচ্চমানের গবেষণাপত্র তৈরি করা যায়, কি করতে হবে তার জন্য। এখানে উত্তরটাতে দেখবে যে আমি অ্যান্সারটা দিয়েছি, পয়েন্টগুলো কি আছে, গবেষণা কিভাবে কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পয়েন্টগুলোই আছে। কিন্তু পয়েন্টের মধ্যে দেখবে একটা জিনিস খেয়াল করে দেখবে, ওই কথাটা লেখার পরে একটা জিনিস আছে যে গবেষণার বিষয় নির্বাচন করার ক্ষেত্রে একজন গবেষকের ন্যূনতম জ্ঞান থাকা জরুরি। তার যে এই যে গবেষণার বিষয়টা নির্বাচন করবে, সেক্ষেত্রে এই যে চয়ন করবে, সেক্ষেত্রে তার একটু অভিজ্ঞতা থাকা দরকার, তার অনেক কিছু বিষয়গুলো যেগুলো রয়েছে, মানে পয়েন্ট সেম আছে, মানে গবেষণার ক্ষেত্রে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো দেওয়া আছে এখানে। কিন্তু মনে হবে যে শুধু স্টেপগুলো দেওয়া আছে, কিন্তু ভেতরটা ভালো করে পড়বে, ওটাকে কিভাবে পরিচালনা করা যায় সেই জ্ঞানটা, সেটা দেওয়া আছে দেখো ভেতরে, ঠিক আছে। তো কম্পার এটা পড়লে মনে হবে যে আবার গুলিয়ে যাচ্ছে। পয়েন্ট সেম আছে দেখবে গবেষণার স্টেপগুলোর, কিন্তু কি আছে না ওখানে তোমার ভূমিকা কি সেটা দেওয়া আছে, মানে ওই জিনিসগুলোকে নিয়েই তো কাজ করতে হবে। এবার ওই কাজ করতে গিয়ে ওই জিনিসগুলোকে কিভাবে আরও ভালো করা যায় সেটা আমাকে ভাবতে হবে। তাহলে পয়েন্ট সেমই থাকলো, আমাকে ওটা কীভাবে কন্ট্রোল করতে হবে, বা ওটা কারো বেশি ভালো করতে গেলে ওই জিনিসটাকে কীভাবে মানে ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, পিএইচডি করতে গেলে কোনো একজন পিএইচডি যিনি করেছেন তার আন্ডারে করতে হয়, ওটা ইউনিভার্সিটি থেকেই হেল্প করে, ঠিক আছে। তো উনি যেটা আসমা করছে দেখো, নেট সেট, হ্যাঁ ওকে দেখো কত সুন্দর নেট সেট বসে গেল পরীক্ষাতে, তোমরা এখন একটা নেট সেট দিলে না। এত চাপ নিয়েও সে নেট সেটে পরীক্ষা দিচ্ছে, ডিএলএড করছে, এমএ করছে, তারপরেও। তো চেষ্টা করো তোমরাও পরীক্ষাগুলো দাও, বিশেষ করে যারা ওবিসি আছো বা এসসি আছো তাদেরকে তো আরও বেশি করে বলবো। এখানে এসসি ওবিসি থেকে আছে, এসসি এসটি ওবিসি, সঙ্গীতা হবে, পম্পা, হ্যাঁ তো ঝাড়খণ্ডের হলে তো কি হলো, ওটা তো নেট তো ন্যাশনালের, তো সেটটা নয় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে। ওবিসি এসটি এসসিতে ছাড় আছে অনেক। হ্যাঁ তো ঝাড়খণ্ডের আছে, তুমি তোমার তো আরও সুবিধা হলো, ঝাড়খণ্ড টেট তুমি দিতে পারবে, বিএড করছো না, তোমার বেশি সুবিধা। ঝাড়খণ্ডে হিন্দি, ঝাড়খণ্ডে কত বাংলা টিচার আছে হাই স্কুলগুলোতে তুমি জানো। আমার দিদি ফিল আপ করলো ফর্ম ফিল আপ বিহার টেট, বিহারে গিয়ে পরীক্ষা দিয়ে আসবো, বাংলা টিচার আছে, ডবল বেতন। আমাদের এখানে যদি 50,000 বেতনও, আর এই বাংলা টিচার তো বাংলায় কোশ্চেন হবে তো।
তুমি ওখানে এসসি ছাড়টা পাবে, আমরা পাবো না। মানে এদিক থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এসসি হিসেবে ঝাড়খণ্ড বিহারে পরীক্ষা দিতে যাবে না, তারা অ্যাজ এ জেনারেল পরীক্ষা দেবে। আর ঝাড়খণ্ডের যারা বাসিন্দা, তারা এসসি এসটি সার্টিফিকেট থাকলে তারা এসসি এসটি হিসেবে পরীক্ষা দেবে। তাহলে প্রায়োরিটি কতটা পাচ্ছে নিজের রাজ্যে দেখো। সেই সুযোগটা তো তুমি পাবে, তো তুমি তো ঝাড়খণ্ডে থাকো। তো দেখো তোমার সিটটা অন্য কেউ বেঙ্গলের এসে চাকরি করে চলে যাচ্ছে। ঝাড়খণ্ডে বাংলা নেই কে বললো? হাই স্কুলগুলোতে বাংলা টিচার নেই তো। এই যে ঝাড়খণ্ড টেট হচ্ছে, বাংলার স্টুডেন্টগুলো কী করতে যাচ্ছে ওখানে? আমাদের কাস্টে একটা ছেলে ওখান থেকে পিএইচডি করলো, তোমাদের ঝাড়খণ্ড থেকেই পিএইচডি করলো বাংলাতে। ওইদিকে বরং মানে কি বলবো, বাংলাটা এতটা খেয়াল করতো না মানুষ, তার জন্য প্রথম দিকে যারা করেছে না অনেক সহজভাবে পেয়েছে। এখন বেঙ্গলে আমাদের চাকরি নেই, তার জন্য সব ঝাড়খণ্ড দিকে ছুটছে। ঝাড়খণ্ডে, বিহারে, বিহার টেট মানে বুঝতে পারছো কত দূরে দূরে সিট পড়বে। বিহারেরও টেট এই যে কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ হয়েছে। এগুলো জানতে হবে। আসলে আমাদের সময়ও কেউ বলে দিত না, বলার কেউ ছিল না। এমএটা নইলে রেগুলার করতাম। আমি প্রথমে ডিস্টেন্সে করেছি, তারপরে ওপেনে করেছি। তোমাদের তো বলার আছে, আমি তো বলে দিচ্ছি, তারপরেও তোমরা যদি না করার কী বলি। আচ্ছা, একটা প্রশ্ন দেখলাম। হ্যাঁ, অনুবাদ থেকে কিছু প্রশ্ন আছে। অনুবাদের সমস্যাগুলি লিপিবদ্ধ করে সেই সমস্ত সমস্যার সম্ভাব্য সমাধান সূত্রগুলি নির্দেশ করুন। অনুবাদের সমস্যাগুলি, আচ্ছা অনুবাদের কি কি সমস্যা হতে পারে? উত্তরটা আমি বলতে বলছি না বড় প্রশ্নের, জাস্ট একটু বলো তো কি কি সমস্যা হতে পারে অনুবাদ করতে গেলে? মৌলিক সৃষ্টি হয়ে যায় একটা। হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে, দেখবে ওখানে পয়েন্ট আছে। উৎস ভাষা ও মানে লক্ষ্য ভাষা, গদ্য ও পদ্যের অনুবাদ, ছন্দগত সমস্যা, সমার্থক শব্দ প্রয়োগ, এরকম বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে। পয়েন্টগুলো মনে রাখ। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও এক মিনিট। দেখো গ্রুপে দিলাম, এই অ্যান্সারটা বলছি আমি। বোঝা যাবে না, এটা তো স্ক্রিনশট নিয়ে দিলাম আমি, কিন্তু যদি নেই তো বলবে। এই যে এটা, অনুবাদের সমস্যাগুলি লিপিবদ্ধ করে সেই সমস্যার সমাধান সূত্রগুলি নির্দেশ করো। আছে তো না? উৎস ভাষা, লক্ষ্য ভাষা, গদ্য পদ্যের অনুবাদ। আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টগুলো একটু খেয়াল করবে, দেখবে ওই পয়েন্টগুলোই হচ্ছে সেই সমস্যা এবং সমস্যা নিবারণের উপায়গুলো সেখানেই দেওয়া আছে। তারপর হ্যাঁ, এখানে সমস্যাগুলো তাহলে কি কি হলো? একটা হচ্ছে যে সোর্স ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজের যে সমস্যাটা, দুটোতে তাকে পারদর্শিতা মানে দুটোতেই সমান মানে পারদর্শী হতে হবে, নইলে অসুবিধা আছে, বুঝতেই পারছো। আরেকটা হচ্ছে না তোমার অনুবাদ যে করবে, সেই কালের একটা ব্যাপার আছে, তার কালের একটা অনুবাদ করছেন, এবার নিজের কাল আছে, দুটো কালের মধ্যে তো তফাৎ আছে না। হয়তো মধ্যযুগের একটা সাহিত্যকে অনুবাদ করছে, আর এখন আছে সে আধুনিক যুগে, তো সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। গদ্য ও পদ্যের অনুবাদের ক্ষেত্রে কী কী অসুবিধা হতে পারে, তবে কিছু ডিপ কালারের পয়েন্ট করা আছে। পয়েন্ট মানে ইয়ে করা আছে, তোমার কোটেশন দেওয়া আছে, ওগুলো দেখবে। ছন্দগত সমস্যা আছে, সমার্থক শব্দ প্রয়োগ। সমার্থক শব্দ প্রয়োগটা সব থেকে বেশি কঠিন, কারণ সবসময় শব্দ ভাণ্ডারে সেই রকমই শব্দ পাওয়াটা মুশকিল।
কখনো কখনো সেই জুৎসই শব্দ কিন্তু পাওয়া যায় না, তখন অন্য রকমের শব্দ দিয়ে। আর সেটা ডিপেন্ড করছে কীরকম শব্দ ব্যবহার করবে, সেটা ডিপেন্ড করছে কার উপর, না যিনি অনুবাদ করছেন। ধরো অভিমান শব্দ লেখা আছে রাজস্থানের কোনো একটা ভাষাতে, অভিমান, অভিমান বলো না, তো ওখানে অভিমান বলতে যে অর্থটা হয়, আমাদের অভিমান বলতে সে অর্থটা হবে না। আমি অভিমান শব্দটা ব্যবহার করতে পারবো না এখানে, একই অর্থ কিন্তু নয়। এখানে অভিমান বলতে কি একটা অনুরাগের মতো একটা ব্যাপার, কিন্তু ওখানে অভিমান বলতে একটা সেই আত্ম অভিমান বলে না, অহংকার টাইপের ব্যাপারটা। তাহলে ভৌগোলিক ব্যাপার হিসেবেও কিন্তু শব্দের অর্থ চেঞ্জ হচ্ছে। তো তাহলে আমাকে অভিমান শব্দটা দেখেই এখানে অভিমান অর্থ আলাদা দিতে হবে। দেখবে ওরা স্বাভিমান বলে, অভিমান বলে, কিন্তু সেগুলোর অর্থ আমাদের অভিমানের নয়। আমরা অভিমান বলি না, মান অভিমানের পালা, তো সেই অভিমান আলাদা, আমাদের ওদের অভিমানটা আলাদা। তো তাহলে একই শব্দ হয়েও কিন্তু অর্থ আলাদা প্রকাশ করছে। তাহলে আমাকে ওদের অভিমানটা দিতে গিয়ে এখানে হয়তো আত্ম অহংকার বা অহংকারের বিষয়টাকে দেখানো হতে পারে, বা এরকম শব্দ ব্যবহার করতে হবে। নিজের শব্দ ভাণ্ডারটাকে সবসময় স্ট্রং রাখতে হবে, যাতে আমি অল্টারনেট শব্দ ব্যবহার করতে পারি। দেখবে আমার দুটো শব্দ, একটা শব্দ দুটো অর্থ পেয়েছি, একটা বেশি কাছাকাছি যাবে, একটা কম কাছাকাছি যাবে। সেটা যিনি অনুবাদক তিনি ধরতে পারবেন যে কোনটা বেশি কাছাকাছি যাচ্ছে। এর সবার ক্ষেত্রেই হয়। দেখবে কবিতা লেখার ক্ষেত্রে, ধরো কবিতা লিখতে যাচ্ছ তুমি, লেখালেখি যারা করো, তো তখন দেখবে মনে হয় যে না এই শব্দটা সরিয়ে দিই, এটাও যাচ্ছে না, ঠিক অন্য শব্দ নেই। যারা লেখালেখি করো তারা এই জিনিসগুলো বুঝতে পারবে। লেখালেখি করো কেন বলছি, কারণ অনুবাদক যিনি তিনি তো চর্চাতে থাকবেন না, তিনি তো এই শব্দগুলোকে আরও বেশি নিয়ে খেলা করবেন, তার ক্ষেত্রে এগুলো সুবিধা হবে। তাহলে এই সমস্যা আর সেটা থেকে উত্তরণের উপায়গুলো। তারপর হচ্ছে অনুবাদের পদ্ধতি। অনুবাদের পদ্ধতি কি আছে বলতো? অনুবাদের পদ্ধতি দেখবে ছোট্ট করে দেওয়া আছে, 7 নম্বরের মতো করে দেওয়া আছে। অনুবাদের পদ্ধতি আর সফল করে তুলতে কী কী শর্ত পালন করতে হয়? হ্যাঁ, অনুবাদের শর্ত যেটা, সেটা তো ওই দুটো ভাষাতে পারদর্শিতা, তারপরে ভাষাতে সৌন্দর্য সৃষ্টি করতে হবে, যেমন সেই একদম কাঠখোট্টা না হয়ে যায়, সমার্থক শব্দ বা প্রতিশব্দটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, যেটা এখন বলছিলাম, ভাষার দিকে খেয়াল রাখতে হবে, কোনো একটা নাম তো কনভার্ট করা যাবে না, নামটাকে মূল নামেই রেখে দিতে হবে। একটা অনুবাদের কথাই বলি, উচ্চ মাধ্যমিকের সিলেবাসেই মনে ছিল বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, পড়েছো? এলিসেন্দা বলে একটা ক্যারেক্টার আছে না, হ্যাঁ এলিসেন্দা বলে একটা ক্যারেক্টার আছে দেখবে। তো এলিসেন্দা তো আমাদের এখানকার নাম নয়, নামটা দেখো অবিকৃতই রাখা হয়েছে। আমরা বুঝতে পারছি যে এটা অনুবাদ, কারণ এলিসেন্দাকে তো আর অন্য কিছু নাম করে দিল না। তাহলে নামগুলো অবিকৃতই রাখা হচ্ছে, নামগুলোকে চেঞ্জ করা হচ্ছে না, ইংরেজি থাকলে ইংরেজি রাখা হচ্ছে, মূল নাম বজায় রাখা। তো এটা একটা পয়েন্ট হচ্ছে। ভাবের প্রাধান্য, মানে অর্থের যেটা হচ্ছে কাঠখোট্টা অনুবাদ করার চেয়ে ভাবটাকে বেশি প্রাধান্য দিতে হবে, কি বলতে চাওয়া হচ্ছে, ঠিক আছে, এটাকে দেখতে হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি, মূল অংশের প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি অনুবাদের ক্ষেত্রে একইভাবে রূপান্তরিত হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি, প্রত্যক্ষ মানে কি? ওপর দিকে নয়। হ্যাঁ, আমি তোমাকেই বললাম, কিন্তু একটু অন্যভাবে বললাম, ঠিক আছে, সেটা তোমাকেই বলা হলো, কিন্তু কাউকে অন্য কাউকে হয়তো উদাহরণ দিয়ে আমি বললাম তোমাকে, ওটা পরোক্ষভাবে বলা হলো ওটাকে। আর প্রত্যক্ষভাবে, হ্যাঁ, আর প্রত্যক্ষভাবে সরাসরি বললাম যে পম্পা এই কাজটা করো, বা এই কাজটা করো না, পড়াশোনায় ক্ষতি হবে। বা অর্পিতাকে দিয়ে বললাম যে আজকাল না কয়েকটা স্টুডেন্ট পড়াশোনা করছে না, মানে তোমাকেই বলতে চাইলাম, পম্পাকেই বলতে চাইলাম, কিন্তু অর্পিতাকে দিয়ে বললাম। তো পরোক্ষ কোনটা হলো, যেটা তোমাকে সরাসরি না বলে অন্য কারো মাধ্যমে বললাম আমি। তো এটা জাস্ট একটা স্যাম্পল বললাম, এরকম অনেক উক্তি থাকে, তো সেগুলো ঠিক রাখতে হবে, বজায় রাখতে হবে।
সেটাকে আমি করতে গেলাম, যে মানে কি হলো, বিষয়টা কি হলো, আমি একটু অন্যভাবে বললাম, মানে হয়তো অর্পিতাকে বললাম, তোমার নিয়ে কোনো একটা কথা বললাম, তুমিও শুনলে, ঠিক আছে? তো সেই ব্যাপারটাকে সেইভাবেই ওকে নাম ধরে নয়, ওকে একটা উদাহরণ দিতে গিয়ে মানে তোমাকেই উদাহরণ হিসেবে ব্যবহার করলাম, তুমিও বুঝে গেলে। তো সেই কথাটাকে তুমি অনুবাদ করবে তখন, যে ওটা প্রত্যক্ষ যেন না হয়ে যায় পরোক্ষ উক্তিটা, যে উনি বলেছিলেন কাকে, না পম্পাকে বলেছিলেন, পম্পাকে বলেনি, অর্পিতাকেই বলেছে, পম্পাকে ইঙ্গিত করে বলেছে, বুঝতে পারলে? এটা পরোক্ষ। তো সেই পরোক্ষটাকে পরোক্ষই রাখতে হবে। ওটাও তো একটু কঠিন না অনুবাদ করা জিনিসটাকে? তো সেই জিনিসগুলোকে ঠিক রাখতে হবে। দেখো এবারে ভাষাটায় অনুবাদ হচ্ছে, সেই আবেদনটা পৌঁছে দিতে হবে অন্য ভাষাভাষী মানুষের কাছে। আবেদনটা যেন একই রকমই থাকে, যেটা বলতে চাওয়া হচ্ছে সেটাই থাকে, ঠিক আছে? তো সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে, সেটাকে করতে গিয়ে অন্য ধরনের কিছু যেন না হয়ে যায়। দেখবে ফ্লিপকার্টে কিছু প্রোডাক্ট আছে 5,000 টাকা দাম, কোনো একটা ড্রেস, আর সেই ড্রেসটাই দেখবে মিশোতে পাওয়া যাচ্ছে 500 টাকাতে, একই ছবি দেওয়া আছে, কিন্তু যখন তুমি অর্ডারটা করবে না, দুটোতেই অর্ডার করবে, 500 টাকাটা দেখবে একটু অন্যরকম হবে, আর 5,000 টাকাটা অন্যরকম হবে। তো ব্যাপার হচ্ছে, যদি এরকম কনভার্টেড হয় সেটা কিন্তু কাম্য নয়। মানে ওখানে কি হলো, সেই ধরে বেঁধে কোনো রকমে ওরকম করে দিয়েছে, তুমি ভাবলে কম দামে ওই জিনিসটা ফ্লিপকার্টেরটা কি সুন্দর মিশোতে পাওয়া যাচ্ছে। তো এরকম হয় দেখবে অনেক ক্ষেত্রে। তো সেই জিনিসটা এরকমই যে সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, সেই ভাবটাকে, যাতে বোঝা যায় যে হ্যাঁ অনুবাদ হয়েছে কিন্তু ভাবটা কিন্তু বজায় রেখেছে। তো সেক্ষেত্রে প্রত্যক্ষ উক্তি প্রত্যক্ষই থাকবে, পরোক্ষটা পরোক্ষই থাকবে। হ্যাঁ, ওগুলো ছোট প্রশ্নেও আসে, 7 নম্বরে এই প্রশ্নটা আসে, অনুবাদে ছন্দগত সমস্যা, এটা শুধুই আসে 7 নম্বরে। ছোট ছোট টুকরোগুলো করলেই তো বড়টা হয়ে গেল। ওই টুকরোগুলো আলাদা করে 7 নম্বরে আসে। যেমন এই যে গবেষণা কর্মের রিপোর্টের প্রধান অংশগুলি নিয়ে বিস্তৃত আলোচনা করুন, এটা 18 নম্বরের প্রশ্ন। আবার এর ভেতরে যে প্রধান অংশগুলো সেগুলো আবার 7 করে আলাদা করে আসে, টুকরো টুকরো করে। তোমার একটা করলে দুদিকেই হয়ে যাচ্ছে, হয় টুকরোটা তুমি সাথে কমন পাচ্ছ, আর নইলে আবার দুটোও কমন পেয়ে যাচ্ছ, পুরোতে এদিকে পেয়ে যাচ্ছ, আর এটারই টুকরো একটা হয়তো ওখানে দিয়েছে, সম্পাদনাটা দিয়েছে, যে রিপোর্টে সম্পাদনার গুরুত্ব কী আছে এরকম একটা কিছু। বুঝলাম না, বলো ভালো করে। আমি যে অ্যান্সারটা দিয়েছি সেটাই করো, বড়ই তো আলোচনা করছি না, বড়টাই করো, বড়টা করলে সুবিধা হবে, ঠিক আছে? বড়টা করলে সুবিধা হবে। এটাই সব থেকে সহজ লাগবে দেখবে, পরীক্ষা যখন দেবে না, আসলে যেটাকে কঠিন ভাবো সেটাই দেখবে সহজ হয়েছে। বাকি মুখস্থ কেন করবে, মনে রাখো। হ্যাঁ, ওটা তো শেষে। মোট কথা লিখে আসবে এখানে, 13টায় আসতে পারে। 13টা, আমি তো আরো ভাবছি যে দু একটা করে বাড়বে। এখানে দেখো তথ্য প্রক্রিয়াকরণটা তো বললাম, শোনো, একেরটা তো বললাম, 1 আর 2, এই দুটো বললাম। প্রথম যে, দাঁড়াও 1 মিনিট, প্রথম যে 5টা কোয়েশ্চেন আছে না, 5টাই ইম্পর্টেন্ট, প্রথম 5টা দেখো। হ্যাঁ, এগুলো গবেষণা থেকে প্রথম 5টা করে যাও, আর অনুবাদ থেকে জীবনানন্দ দাশটা করে যাবে, অনুবাদে আছে দেখো। হ্যাঁ, অপশন তো পাবে, অনুবাদটা ছেড়ে দেবে, অন্য কোনো প্রশ্ন করবে।
তারপরে যেমন এখানে আছে, দাঁড়াও, সংখ্যাতাত্ত্বিক উপস্থাপনা আছে না, জীবনানন্দ দাশ আছে তো তোমার 7 নম্বর। আর এই যে গবেষণা চূড়ান্ত ফল নির্ণয়ের সবচেয়ে সংগত পদ্ধতি সংখ্যাতাত্ত্বিক উপস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক উপস্থাপনা, এটা বেশিরভাগ ক্ষেত্রে সাথেই আসে, বেশিরভাগ সময় সাথে আসে। 13 নম্বরের কোয়েশ্চেনটা, এটা সাথেই বেশি আসে, তো এটা ছোট করে করে যাবে। আর রবীন্দ্রনাথ আর জীবনানন্দের যে অনুবাদ আছে না, ওই দুটোর মধ্যে একটা আসে, প্রতি বছর একটা আসে। গত বছর দেখো কোনটা এসেছে, কোনটা এসেছে গত বছর দেখো। না না, বলছি গত বছরের 23-এ কোনটা এসেছে, জীবনানন্দ এসেছে না রবীন্দ্রনাথ এসেছে, অন্যটা করবে। তাহলে তাহলে জীবনানন্দ দাসটা ইম্পর্টেন্ট আছে, ওটা করে যাবে ভালো করে রিপিট। গীতাঞ্জলির অনুবাদ, গীতাঞ্জলির অনুবাদটা সাথে বলতে 18 নম্বরে 7 নম্বর কোয়েশ্চেন। সাথে বলছো, সাথে খুঁজবে। শিল্পা কিছু বলছো? দেখো ওটা নাম্বারের উপর ডিপেন্ড করছে কত নম্বরে প্রশ্নটা আসে। মোটামুটি এটা 12তেই রিপিট করে, 12 নম্বরে, সাথে তো আসে না এটা। 12তে আসে, তো 12তে অন্তত তোমাকে তো দুটোও তো করতে হবে লাইন, মানে দুটো প্যারাতে দুটো লাইন দিলে এরকম করতে হবে। কটা আছে আমার অ্যান্সারে? হ্যাঁ, দু জায়গায় দেবে। সে একটা করে লাইন দিচ্ছ না, দুটো করে লাইন দিচ্ছ, দু জায়গায় দেবে, মানে দুটো প্যারাতে দুটো দেবে। আর রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলবে, রবীন্দ্রনাথ বিভিন্ন জায়গায় অনুবাদ সম্পর্কে অনেক কথা বলেছেন তিনি। বলেছেন যে তিনি অনুবাদের ক্ষেত্রে কি হয় না, তার ওই সমার্থক শব্দ খুঁজতে অসুবিধা হয়। তারপরে হ্যাঁ, হ্যাঁ, 5 মিনিট মতো। তো রবীন্দ্রনাথ অনুবাদ সম্পর্কে মানে কি বলবো, অনেকটা প্রথম দিকে কাঁচা ছিলেন, আর তিনি অনুবাদ করতে গিয়ে কী করতেন, মৌলিক সৃষ্টি করে ফেলতেন। সেটা তিনিই নয়, সবাই করতেন। আর তার অনুবাদের সূচনা হয়েছে সেই জগদীশচন্দ্র বসুর মাধ্যমে। প্রথমে যখন তিনি সেই জগদীশচন্দ্র বসু গিয়েছিলেন তোমার ইয়েতে গবেষণার জন্য, যখন ইংল্যান্ডে গিয়েছিলেন, তখন সেখান থেকে রবীন্দ্রনাথ তার সেই গল্পগুলোকে পাঠাতেন, ছুটি গল্প, বলাই গল্প, এগুলোকে। আর সেই গল্পগুলোকে উনি কী করতেন, ওখান থেকে অনুবাদ করে সবাইকে পড়াতেন। আবার রবীন্দ্রনাথ নিজেও কখনো কখনো অনুবাদ করে পাঠাতেন। তো সেই থেকেই অনুবাদের তার সূচনা। কিন্তু অনুবাদের ক্ষেত্রে তার কী হতো না, মৌলিক সৃষ্টি করে ফেলতেন। যেমন গীতাঞ্জলি, গীতাঞ্জলি হচ্ছে একটা মৌলিক সৃষ্টি। গীতাঞ্জলি বলছি, তোমার সং অফারিংস, সং অফারিংস হচ্ছে মৌলিক সৃষ্টি, ওটা গীতাঞ্জলি নয়, বা গীতাঞ্জলির অনুবাদ তাকে বলা যায় না, এটা তোমাকে প্রথমে লিখতে হবে। কারণ গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা আছে, সেই কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতা বা গান, আরও অন্যান্য কবিতা যেগুলো আছে, সেগুলো নিয়ে তিনি লিখেছেন সং অফারিং। আর সং অফারিংসটা লিখতে গিয়ে তিনি কি করেছেন, নতুন নতুন গান তৈরি করে ফেলেছেন। আর এটাই হচ্ছে সেই অনুবাদের যে সমস্যাটা। তো তখন সেগুলো তোমাকে উদাহরণ দিতে হবে দু একটা, যে তিনি গানটাতে কি লিখেছেন গীতাঞ্জলিতে, আর সং অফারিংসে সেটা কি হয়ে গেছে। এইভাবে। আর তিনি শুধু নিজের গীতাঞ্জলি নয়, তিনি আরও অনেক কবির কবিতা অনুবাদ করেছেন, ওটাও দেখবে আছে, যে অন্যেরও অনুবাদ করেছেন তিনি। এইভাবে কিছু তথ্য জানা থাকলে তোমার অ্যাড করাও যাবে, বানিয়ে লেখা ঠিক নয়, তবে এই তথ্যগুলো থাকলে একটু বড় করে লেখা যায়। শর্ট তোমাদের কোথায় আছে, তোমাদের সাথে খুব একটা আসে না, এটা তো 12তেই আসে। বেশি করে দেখে যাবে তোমার জীবনানন্দ দাশটা।
আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। তোমাদের, হ্যাঁ বলো। তথ্য প্রক্রিয়াকরণ, তার সঙ্গে গবেষণার শিরোনাম কেন আসবে? তথ্য প্রক্রিয়াকরণ মানে জাস্ট ওইটুকু কাজটাই, মানে তথ্যগুলোকে পাওয়ার পরে। তথ্য প্রক্রিয়াকরণ বলছো? ওটা তো সম্পাদনা, কোডিং, সারণীবদ্ধকরণ। যে যা কি বলছে বুঝতেই পারছি না আমি। তোমাদের দেখো, তথ্য প্রক্রিয়াকরণে গবেষণার ওই যে নামপত্র, এগুলো এখানে কেন আসবে? ওগুলো এখানে আসছে না, এখন তথ্য প্রক্রিয়াকরণ বিষয়টা আসছে শুধুমাত্র, যে কি কি প্রক্রিয়াকরণ করতে হয় মানে রিপোর্ট রচনার ক্ষেত্রে। আর ওটাতে তো তোমার অংশগুলো কি কি। না, ওগুলো তো 7 নাম্বার, ওগুলো রিপোর্টের অংশ। হুম হুম হুম। না, রিপোর্টের ওগুলো অংশ, আর এটা হচ্ছে একটা প্রক্রিয়া। তো 7 নাম্বারে কোনগুলা, সাতের জন্য আলাদা কিচ্ছু করতে হয় না। সাথে কি হচ্ছে, ওই 12-18গুলোই টুকরো টুকরোগুলো সাথে আসছে। তুমি 12-18গুলো করো, ওখান থেকেই 7 কমন পাবে। খেয়াল করে দেখো সাথে কোনগুলো আছে। অনুবাদের এই টুকরো টুকরোগুলো আছে, কোনো পয়েন্টের টুকরোটা ওখানে সাথে আছে। তারপরে গবেষণার টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছে। তো সাথে কমন পেয়ে যাবে। আর এটা এমন একটা পেপার যে এখানে অনেক কমন পাবে। কমন পাবে এই পেপার, কিন্তু কঠিন হতে পারে কিন্তু কমন পাবে। অন্যান্য পেপারের ক্ষেত্রে কি প্রশ্নের ধরনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, উত্তর কমন পাবে। সেটা না লিখে এলে মাথা খারাপ হবে, না এক্সাম হলে ঢুকেই মাথা খারাপ হবে, এটা অর্পিতাকে জিজ্ঞাসা করছি। না না, আবার আরো কি, অতিরিক্ত কমন পেয়ে গেলেও না, উচ্চাকাঙ্ক্ষী অতিরিক্ত যখন এক্সাইটেড না, আবার ভুল উত্তর লিখে দেয়, আমাকে দেখেছি। মানে খুব বেশি কমন পেয়ে গেছে, তখন দেখবে ভুল অ্যান্সার লিখছে। হ্যাঁ, তো এরকম হয়। তো ওটা আমি পরীক্ষা হলে ঢোকার আগে কি কি করতে হবে সেগুলো বলেছিলাম, জানি না কে কটা ফলো করেছে। অর্পিতাদের তো, তোমাদের তো ঝামেলা হয়ে গেছিলো, বুঝতে পেরেছি, সেই এক্সাম হলে ঢোকার আগে রুম টুম নিয়ে প্রবলেম হয়েছিল অনেক প্রথমে। যাই হোক, ফার্স্ট পেপারটা সবাই ভালোই নাম্বার পেয়েছে দেখছি। হুম, মনে হয়েছিল তোমাদের কঠিন, কিন্তু 55-র উপরে অনেকের আছে, ফার্স্ট ক্লাসও পেয়েছে অনেকে ওটাতে। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন থেকে আমি কয়েকটা নতুন প্রশ্ন চেষ্টা করছি তোমাদের দেওয়ার, আর ওগুলো, দাঁড়াও 1 মিনিট 1 মিনিট, নাটক পেপারে, নাটকের যে পেপারটা আছে না 6 পেপার, সেখানে কিছু প্রশ্ন দেওয়া হয়নি আমি দেখলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছ না কোনগুলো ইম্পর্টেন্ট? আমি একটু সালের কোয়েশ্চেনগুলো মিলিয়ে নিই, তারপর তোমাদের বলে দেবো। 23-এ কী কী এসেছে না এসেছে এগুলো একটু দেখে নিই। আজকে তোমাদের ওই নাটকের ছকটা করছিলাম, অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি আছে, রাত্রে দিয়ে দেবো। আর খাতাগুলো তোমাদের আজকে দেওয়ার চেষ্টা করছি। এখন তোমরা 2 মাস কি করবে?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। আচ্ছা বেশ, আজকে এ পর্যন্তই থাক। গুড নাইট সবাইকে।